রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে, হীরা মুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। যখনই কেউ কোনো সমস্যায় পড়তো, তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য। দয়া করে সাহায্য করুন। নিশ্চয়ই বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে, আপনাদের কারুর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো। বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো, কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই। আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো এক দুষ্ট জাদুকরী কালিকা। সে বলল, আমি শুনেছি এখানে এক জাদুর সোনার গাছ আছে। যদি সত্যি হয় তাহলে আমি তার জাদু নিয়ে নিজেকে আরো শক্তিশালী করব। যদি মিথ্যা হয় তবে আমি ব্যর্থ হব। সে গাছের কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারো? গাছ বলল, আপনি সমস্যায় আছেন, আমি আপনাকে সাহায্য করব। আপনি হাসি খুশি থাকুন। এই বলে গাছ তাকে অনেক হীরা মুক্তা ও টাকা দিল। কালিকা অবাক হয়ে গেল এবং রাতে আবার ফিরে এলো। সে বলল, বোকা গাছ, এখন আমি তোমার সব শক্তি নিয়ে নেব। তখন আমি হব সবচেয়ে শক্তিশালী। গাছ কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার শক্তি নিও না। আমি গ্রামের সবাইকে সাহায্য করি, ওদের মুখের হাসি কেড়ে নিও না। কিন্তু নিষ্ঠুর কালিকা কিছুই শোনে না। সে গাছের সব জাদু কেড়ে নেয়। পরদিন সবাই দেখে গাছ আর আগের মতো নেই। এই গাছ তো আর কোনো উপকারে আসবে না, শুধু শুধু জায়গা দখল করে আছে। কেটে দিচ্ছি না কেন? এখানে একটা আম গাছ লাগানো উচিত। তারা গাছটিকে কেটে ফেলার কথা ভাবতে থাকে। তখনই সেখানে তিথি চলে আসে আর বলে, তোমরা কতটা লোভী। যখন গাছ তোমাদের সাহায্য করত তখন ভালো ছিল, আর এখন বলছো কেটে ফেলবে। তিথি তাদেরকে হুমকি দেয় আর বলে, কেউ যদি গাছের দিকে এগোয় তাহলে সে পুলিশ ডাকবে। তিথির হুমকিতে সবাই ভয় পায় ও সরে যায়। তিথি গাছের নিচে বসে কান্না করতে শুরু করে। তুমি কোথায় চলে গেলে? আমি তো শুধু তোমার সঙ্গে থাকতে চাই। যদি আমি কিছু করতে পারতাম। তিথির চোখের জল গাছের শিকড়ে পড়ে। হঠাৎই গাছ আস্তে আস্তে কথা বলে ওঠে। তিথি, তুমি আমার পাশে ছিলে, আমার যত্ন নিয়েছো। আমার মধ্যে এখনো কিছু প্রাণ আছে, তবে আমি বেশিক্ষণ টিকতে পারবো না। আমাকে বাঁচাতে হলে যেতে হবে কালো পাহাড়ে। সেখানে রূপার গাছ আছে, আর তার পাতা এনে আমার শিকড়ে লাগাতে হবে। তিথি সাহস করে বেরিয়ে পড়ে। অনেক ভয়ঙ্কর জায়গা পেরিয়ে সে যেতে থাকে। অনেক ধরনের ছায়া তাকে পিছু নেয়, তবুও সে থামে না। অবশেষে রূপার গাছের কাছে গিয়ে সে বলে, দয়া করে আমাকে 2টা পাতা দিন, আমার গাছকে বাঁচাতে হবে। রূপার গাছ মুগ্ধ হয়ে তার পাতাগুলো দিয়ে দেয়। তিথি ফিরে এসে সেগুলো সোনার গাছের শিকড়ে লাগিয়ে দেয়। গাছ আবার প্রাণ ফিরে পায়। আর গাছ বলে, তুমি আমার আপনজন, আমি তোমাকে ভুলতে পারবো না,
তবে এবার থেকে আমি এক সাধারণ গাছ হয়ে যাব, যাতে কেউ আবার আমার শক্তি অপব্যবহার করতে না পারে। এই বলে গাছ এক সাধারণ আম গাছে পরিণত হয়। তিথি খুশি হয়ে যায় এবং সেই আম বিক্রি করে চলে যায় তার জীবন। আর গাছেরও যত্ন নেয় সে প্রতিদিন। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। জাদুর 3 নদী। আনন্দপুর নামের একটি গ্রামে সুশীলা নামের এক মহিলা তার 2 মেয়ের সঙ্গে বসবাস করত। সুশীলার বড় মেয়ের নাম ছিল আরতি, আর ছোট মেয়ের নাম ছিল সোনিয়া। যখন আরতির জন্ম হয় তখন সুশীলার মন ছোট হয়ে গিয়েছিল আরতিকে দেখে, কারণ আরতি জন্ম থেকেই খুব কালো ছিল। অন্যদিকে সুশীলার একটা ফর্সা মেয়ের দরকার ছিল। সে মনে প্রাণে একটা ফর্সা মেয়ে চাইতো। কিছুদিন পর সুশীলার ছোট মেয়ের জন্ম নেয়, যাকে দেখে সুশীলা অনেক খুশি হয়, কারণ সে ছিল সুশীলার মনের মতো ফর্সা ও সুন্দর দেখতে। সময়ের সাথে সাথে তারা 2 বোন বড় হয়ে যায়। সুশীলা কখনোই তার ছোট মেয়ের মতো বড় মেয়েকে ভালোবাসতো না। সে সবসময় তার ছোট মেয়ের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করত। আরতির সঙ্গে সে এতটা বাজে ব্যবহার করত যে এমন ব্যবহার একটা সৎমাও তার সৎ মেয়ের সঙ্গে করে না। তেমনই একবারের কথা, সুশীলা তার বাড়ির আঙিনায় বড় বড় কাঠ কেটে ছোট টুকরো করছিল। সে প্রচন্ড রোদে কাঠ কাটছিল, এই কারণে তার পিপাসা লেগে যায়। সে তার মেয়েকে ডেকে বলে, মা সোনিয়া, মা সোনিয়া, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো মা। রোদে কাজ করতে করতে পিপাসায় গলা শুকিয়ে গেছে। অন্যদিকে বাড়ির ভেতরে সোনিয়া আরামে ঘুমাচ্ছিল, আর আরতি ঘর মুছছিল। আরতি সোনিয়াকে ঘুমাতে দেখে সে নিজেই মায়ের জন্য পানি নিয়ে যায়। এই নাও মা পানি, পানি পান করো। কি, তুই আমার জন্য তোর নোংরা হাতে কেন পানি নিয়ে এসেছিস? না মা, তুমি ভুল করছো। আমি হাত ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য পানি নিয়ে এসেছি। আমি নোংরা হাতে পানি নিয়ে আসিনি মা। আরে, তোর হাত তো জন্ম থেকেই নোংরা। পানি দিয়ে পরিষ্কার করলেও এই নোংরা হাত কখনো কোনোদিন পরিষ্কার হবে না। তোকে যা বলি তার থেকে বেশি করতে যাস না। এইসব আমার একদম পছন্দ না, বুঝলি? তোকে যতটুকু বলবো ততটুকুই করবি, তার থেকে এক ধাপ সামনে এগোবি না। মা, সোনিয়া ঘুমিয়ে আছে, এই কারণে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছিলাম। তোর এই নোংরা হাতের পানি প্রয়োজন নেই, বুঝলি? এমনটা বলে আরতির মা আরতির হাতে থাকা সেই গ্লাসটি মাটিতে ফেলে দেয়। নিজের মায়ের এমন ব্যবহার দেখে আরতির প্রচন্ড দুঃখ হয় এবং সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই সোনিয়া সেখানে চলে আসে এবং সে বলে, আরে, কি হয়েছে মা? এত চিৎকার চেঁচামেচি কেন? কিছুই না মা, তুই গিয়ে বিশ্রাম কর। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু দেখো প্লিজ চিৎকার চেঁচামেচি যেন না হয়, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এরপর সোনিয়া সেখান থেকে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আরতিকে তার মা সুশীলা বলে, এই যে অপয়া, ঘর মোছা হয়ে গেছে তোর? হ্যাঁ মা। চল, ঠিক আছে, এখন বসে বসে এই কাঠগুলো কেটে দে। জানি না কোন বিপদে পড়েছি। এই মেয়ের হাত থেকে কবে যে মুক্তি পাবো। আরতি অনেক মন খারাপ করে এবং সে বসে বসে ওই রোদে কাঠ কাটছিল। কিছুক্ষণ পর তার মা সুশীলা আবারও তাকে ডাকে। ডাক শুনে আরতি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসে। তখন সুশীলা তার বড় মেয়ে আরতিকে বলে, এতক্ষণ সময় দিয়েছিলাম, এতক্ষণ ধরে কি শুধু ঘরই মুছলি? এই কাপড়গুলো তোর বাপ কাচবে। যা, এখন এগুলো কেচে নিয়ে আয়। আরতি চুপচাপ সেই কাপড়গুলো উঠিয়ে নেয় এবং সে এগুলো নিয়ে কুয়োর কাছে যায় পরিষ্কার করার জন্য। আরতির হাতগুলো ছিল অনেক ছোট এবং কোমল, যার কারণে কুয়া থেকে পানি তোলার সময় দড়িতে তার হাতে অনেক ব্যথা লাগছিল। আরতি কাপড় ধোয়ার জন্য কুয়া থেকে পানি বের করছিল। হঠাৎ করে তার হাত থেকে বালতিটি ছুটে কুয়োর মধ্যে পড়ে যায়। শব্দ শুনতে পেয়ে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং সে প্রচন্ড রাগ নিয়ে বলে, এই কাল নাগিনী, এখন আবার কোন লোকসান করে দিলি আমার? কিসের শব্দ ছিল এটা? বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। পানির ভারে দড়ি ছুটে গিয়েছিল আর বালতি কুয়োর মধ্যে পড়ে গেছে। কি বললি তুই? তুই বালতি কুয়োতে ফেলে দিয়েছিস? এখনই কুয়োর মধ্যে গিয়ে ওই বালতি খুঁজে নিয়ে আসবি তুই।
মা, তোমার পায়ে পড়ি, আমার সাথে এমনটি করো না। আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। তোর চোখের জলে চিড়ে ভিজবে না, বুঝলি? তাড়াতাড়ি ওই কুয়োর মধ্যে গিয়ে বালতি নিয়ে আয়। আরতির কুয়োর মধ্যে যেতে প্রচন্ড ভয় করে, কিন্তু সে যদি কুয়োর মধ্যে না যায় তাহলে তার মা সুশীলা তাকে অনেক মারধর করবে। এই কারণে সে চোখ বন্ধ করেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে আরতি সাঁতারও জানতো না, এই কারণে কুয়োর গভীরে আরো নিচে চলে যাচ্ছিল। হঠাৎ করে সে যেতে যেতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সেই জায়গাটি ছিল অনেক বেশি সুন্দর। আরে বাহ, এখানে সবকিছু কত সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে সবকিছুই। এমনটা মনে হচ্ছে যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি। কুয়ার ভেতরে যে এত সুন্দর জায়গা আছে, এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এমনটা বলে আরতি সামনে এগোতে থাকে। সে হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে সে সামনে একটি ফলের গাছ দেখতে পায়। সেই ফলের গাছ আরতিকে বলে, শোনো মেয়ে, আমার এই পাকা ফলের ওজন আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে একটু সাহায্য করবে? এই ফলগুলো পেড়ে দিলে আমি একটু হালকা হতাম। তুমি একদম চিন্তা করো না আমের গাছ, আমি এখনই পাকা ফলগুলো পেড়ে দিচ্ছি। এমনটা বলার পর আরতি সমস্ত পাকা ফলগুলো পেড়ে নেয়, যার কারণে গাছটি একটু হালকা হয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, এখন আমি অনেক হালকা অনুভব করছি। তুমি সামনে এগিয়ে যাও মা। এরপর আরতি আরো কিছুটা সামনে এগিয়ে যায়। কিছুটা সামনে যেতেই সে ভয়ঙ্কর এক ডাইনিকে দেখতে পায়। তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সে জাদুকরনী আরতিকে বলে, তুমি আমাকে ভয় পেও না মেয়ে, আমার কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমাকে খাবে না তো তুমি? না না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা, এটা বলো যে তুমি এখানে কিভাবে এলে? আসলে কুয়ার মধ্যে আমার বালতি পড়ে গিয়েছিল, আর আমি বালতিটি নিতে কুয়োর মধ্যে নেমেছিলাম, কিন্তু আমি সাঁতার পারতাম না। আর আমি ডুবতে ডুবতে হঠাৎ করে জানি না কিভাবে এখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন যখন তুমি চলেই এসেছো, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। কিন্তু আমার সাথে থাকার জন্য তোমাকে আমার বাড়ির সব কাজ করতে হবে। আমি বাড়ির সব কাজ আগে থেকেই পারি। আচ্ছা, ঠিক আছে তাহলে। তুমি আমার সঙ্গে আমার ঘরের ভেতরে চলো। সেদিনের পর থেকে আরতি সেই জাদুকর্ণীর সঙ্গে বসবাস করতে শুরু করে। এরপর দেখুন সোনার চুল রূপার চুল। জাদুর সোনারু রূপার চুল। গরিব কৃষক রহিম মিয়া তার 3 মেয়ে লিয়া, বিপাশা ও অনামিকাকে অনেক ভালোবাসতেন। যদিও তারা সুন্দরী ও গুণবতী ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রহিম মিয়ার স্ত্রী মারা গেলে তিনি আবারও বিয়ে করেন। আর নতুন মা আসার পর 3 বোনের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তোমাদের রূপ আর ভালো স্বভাব দেখে লোকজন প্রশংসা করে, তাই না? এবার দেখো কেমন লাগে। এই রূপ দিয়ে মনে করেছো মাথা কিনে নিয়েছো? আমি এসব সহ্য করব না। এমন কাজ করব যেন এই 3 মেয়ের জীবন একদম দুর্বিষহ হয়ে যায়। ওই লিয়া, বিপাশা, অনামিকা কি ভেবেছে ওই সুন্দর কথা, সুন্দর চেহারা দিয়ে সারা জীবন খুশি থাকবে? না 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 না, আমি ওদের খুশি বরদাস্ত করব না। এবার সবাই দেখবে আমার কামাল। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এইদিকে সৎ মা একদিন গোপনে কালো জাদু করে 3 বোনের মাথার চুল পুরোপুরি টাক করে দিল। তখন লিয়া কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এ কি হলো বোন, আমাদের মাথার এমন ঘন কালো চুল কোথায় গেল? এই চুল ছাড়া আমাদের তো দেখতে বিশ্রী লাগবে। এমনিতেই আমাদের মা নেই, সৎ মা আমাদের উপর অত্যাচার করে, সারা দিন ঘরের কাজ করায়, তার উপর আমাদের সব চুল এইভাবে পড়ে গেল। এখন যে আমাদের বিয়েও হবে না। বিপাশা বলতে লাগলো, এখন আমরা কি করব? আমাদের তো বিয়েও হবে না। বাবা, আমাদের সাহায্য করো। অনামিকাও জোরে জোরে কাঁদতে লাগলো। ওদের বাবা 3 মেয়ের এমন দুর্বিষহ অবস্থা দেখে ভীষণ কষ্ট পেলেন, কিন্তু কিভাবে সবকিছু ঠিক হবে
তার মাথায় কোনো বুদ্ধি আসলো না। এদিকে সৎ মা এইসব দেখে খুবই খুশি হলেন আর নিষ্ঠুরভাবে হাসতে লাগলেন। এখন দেখো তোমাদের কেউ পছন্দ করবে কিনা। রাজ্যের কোনো রাজপুত্র তো তোমাদের বিয়ে করবেই না, সাধারণ চাষিও তোমাদের বিয়ে করবে না। তোমাদের বাবার খুব শখ ছিল তাই না, যে 3 মেয়েকে রাজপরিবারে বিয়ে দেবে। সুন্দর গুণবতী রূপবতী মেয়ে বলে কথা, তারা রাজ্যের রানী হবে। তোমরা সারা জীবন আমার গোলাম হয়েই থাকবে, চাকরানী হয়ে থাকবে। তোমরা চাকরানী, রাজরানী হয়ে থাকার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। এই অপমান সহ্য করতে না পেরে তারা 3 বোন রাতে পালিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। তারা শুনেছিল রাজপ্রাসাদে 3 রাজকন্যা আছে। ওদের নাম অনন্যা, পারমিতা ও কাশফিয়া। আর ওরা দেখতে হুবহু 3 বোনেরই মতো। ওরা তখন ঠিক করলো যে করে হোক ওরা রাজপ্রাসাদে প্রবেশ করবে। রাজপ্রাসাদে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমাদের কপাল বদলাতে পারবো। কিন্তু আমরা তো সাধারণ কৃষকের মেয়ে, আমাদের ভেতরে ঢুকতে দেবেই বা কেন? অনামিকা বলল, আমাদের চেহারা রাজকন্যাদের মতো। যদি আমরা কোনোভাবে ঢুকে যেতে পারি তাহলে সেটাই আমাদের ভাগ্য বদলে দেবে। এবার শুধু ঢুকে যাওয়ার অপেক্ষা। তারা রাজপ্রাসাদের বাগানে লুকিয়ে পড়ল। সেই সময় রাজকন্যা অনন্যা, পারমিতা ও কাশফিয়া বাগানে হাঁটছিল। ওরা ওদের 3 বোনকে দেখে আশ্চর্য হয়ে গেল। রাজকন্যারা দেখল যে তাদের মতো দেখতে হুবহু 3টা মেয়ে, একদম একই রকম চেহারা, একই রকম গায়ের রং। তোমরা কারা? তোমরা আমাদের চেহারার মতো চেহারা কি করে পেলে? এটা কি কোনো জাদু? রাজকন্যা কাশফিয়া বলল, তোমরা বলো তোমাদের কি হয়েছে? তোমাদের চেহারা তো আমাদের মতো দেখতে, কিন্তু তোমাদের মাথায় চুল নেই কেন? তোমরা এমন টাক হয়েছ কি করে? তখন ওরা 3 বোন কেঁদে কেঁদে ওদের দুর্দশার কথা বলতে লাগলো। লিয়া বলতে শুরু করলো, আমাদের দুর্দশার কথা কি বলবো? আমরা জানি না এটা কোনো জাদু নাকি সত্যি। আমরাও লোকমুখে শুনেছিলাম যে রাজপরিবারের 3 রাজকন্যা হুবহু আমাদের মতো দেখতে, কিন্তু আমাদের তোমাদের মতো সৌভাগ্য নয়। আমরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছি। আমাদের সৎ মা আমাদের চুল টাক করে দিয়েছে জাদু দিয়ে, তাই আমাদের কেউ বিয়ে করতে চায় না। বিপাশা বলে, আমরা কোনো উপায় না পেয়ে পালিয়ে এসেছি। রাজকন্যারা এইটা শুনে অবাক হয়ে গেল। তখন রাজকন্যা অনন্যা বলল, এটা অন্যায়, তোমাদের সৎ মাকে শিক্ষা দিতে হবে। রাজকন্যা কাশফিয়া বলল, আমরা তোমাদের জায়গায় ওই কৃষকের বাড়ি যাব, আর তোমরা এখানেই থাকবে। আমরা তোমাদের জন্য শুভেচ্ছা আনব। পরের দিন রাজকন্যারা গরিব কৃষকের মেয়ের মতো সৎ মায়ের ঘরে প্রবেশ করল। তারা মুখ ঢেকে রাখলো যেন ওদের চিনতে না পারে ভালো করে। আহা, তোরা ফিরে এসেছিস? তা কোথাও যাওয়ার জায়গা পেলি না বুঝি? রাতে তো বেরিয়ে গিয়েছিলি, কোথাও জায়গা পেলি না? এই আমার কাছেই গোলাম হয়ে থাকতে হবে বলে দিয়েছিলাম না? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তারা তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এদিকে সৎমা তো জানতো না যে এরা রাজকন্যা। সৎমা ওদের গায়ে হাত তুলতে শুরু করলো আর একটা লাঠি দিয়ে ওদের মারতে শুরু করলো আর ওদের দিয়ে কাজ করার হুকুম দিল। যা যা, এখনই যা, ওই নদী থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। আর হ্যাঁ, ভালো করে শাড়িগুলো কেচে রাখবি। তারপর ঘরদোর মুছে আমার জন্য রান্না করে নিয়ে আয়। রাজকন্যা পারমিতা রেগে আগুন হয়ে গেল। তোর শাস্তি হবে নিষ্ঠুর মহিলা, তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস। তখন সৎমা অবাক হয়ে গেল, এরা কারা? তখন সৎমা বুঝতে পারল যে এরা নিশ্চয়ই রাজকন্যা। এ কি, আপনারা দেখছি রাজকন্যা! আমাকে ক্ষমা করে দিন। আমি তো ভেবেছিলাম আপনারা আমার মেয়ে। আপনাদের দেখতে তো আমার 3 সৎ মেয়ের মতো, তাই বলে ফেলেছি। আমি যদি জানতাম আপনারা রাজকন্যা, আমি আপনাদের গায়ে কখনো হাত তুলতাম না। আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব? আমরা যদিও তোর সৎ মেয়েই বা হই, তাহলে তোকে কে অধিকার দিয়েছে আমাদের গায়ে হাত তোলার? এখন আমি রাজপ্রহরীদের খবর দিচ্ছি, ওরা এসে তোকে বন্দি করে রাখবে। কালকোঠরিতে থাকলে তখন তুই উচিত শিক্ষা পাবি। শয়তান মহিলা, 3টে অনাথ মেয়েকে অনেক অত্যাচার করেছিস,
তোর অত্যাচারের দিন আজই শেষ। আমাদের হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আর কৃষক, তুমি তো ওদের বাবা হও, বাবা হয়ে মেয়েদের উপর এমন অত্যাচার তুমি কি করে মেনে নিলে? তুমি এমন বাবা, তাই তোমাকে আমাদের ইচ্ছে হচ্ছে ওই কালকোঠরিতে বন্দি করতে, কিন্তু তোমার 3 মেয়ের কথা ভেবে তোমাকে বন্দি করছি না। তবে তোমাকে আমরা শেষবারের মতো বলছি, কখনো যদি 3 মেয়ের সঙ্গে কোনো প্রকার অন্যায় হয়েছে আর তুমি প্রতিবাদ না করেছো, তোমার জায়গা হবে আমাদের রাজ্যের কালকোঠরিতে। রাজকন্যা প্রহরীদের বলেই রেখেছিল। ঠিক তখনই রাজদরবার থেকে রাজা ও সেনারা এসে সৎমাকে ধরে ফেলল। তুমি সাধারণ মানুষের উপর অন্যায় করেছো, তোমার শাস্তি হবেই হবে। আমি আমার 3 মেয়ের এমন কাজে অনেক খুশি হয়েছি। তোমরা অনেক ভালো কাজ করেছো আমার রাজকন্যারা। সৎমা কাঁদতে লাগলো, কিন্তু সৎমায়ের কান্না কেউ শুনতে চাইল না। রাজকন্যারা ফিরে আসলো আর ওদের 3 বোনকে বলল, তোমরা আর কষ্ট পেও না, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। ওই সৎমা শাস্তি পেয়েছে, আর তোমাদের মাথার চুল নেই তো, তাই তো তোমাদের দুঃখ। এখনই আমাদের রাজবুদ্ধি বুড়িকে খবর দিচ্ছি। তখন রাজবুদ্ধি বুড়িকে আনা হলো। রাজবুদ্ধি বুড়ি বললেন, আমি জানি তোমাদের এই কষ্টের কথা। তোমরা চিন্তা করো না, আমার জাদুর পানি তোমাদের চুল ফিরিয়ে দেবে। তখন রাজবুদ্ধি বুড়ি 3 বোনের মাথায় জাদুর পানি ছিটালেন। ওরা আশ্চর্য হয়ে গেল। লিয়া বলল, এ কি হচ্ছে বিপাশা, অনামিকা? আমার চুল ফিরে এসেছে, আর শুধু সাধারণ চুল নয়, সোনার মতো চকচক করছে। অনামিকাও দেখলো ওর মাথার চুলও রূপার মতো চকচক করছে। ওরা 3 বোনই সোনা রূপার চুল পেয়ে গেছে। ওরা 3 বোন অবাক হয়ে গেল। তখন রাজাও বলল, এটা কি আশ্চর্য জাদু! এর আগে তো এমনটা কখনো হয়নি। বুদ্ধিপুরীর জাদুর পানিতে সবাই সাধারণ চুল ফিরে পেয়েছে, আর তোমরা 3 বোন জাদুর সোনার চুল ও রূপার চুল ফিরে পেয়েছো। তোমরা আমার রাজ্যের জন্য আশীর্বাদ। তোমরা সত্যিই অসাধারণ। রাজপ্রাসাদে বিশাল উৎসব হলো। 3 রাজপুত্র তখন লিয়া, বিপাশা ও অনামিকাকে বিয়ে করে নিল, আর সৎমাকে কালকোঠরিতে বন্দি করা হলো। ওরা 3 বোন অবশেষে রাজপরিবারের সদস্য হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অন্যায় করলে তার শাস্তি হয়। সৎ ও ভালো মানুষেরা সবসময় পুরস্কৃত হয়। সাহসী হলে ভাগ্য বদলানো খুবই সহজ। বন্ধুরা, তোমরা যদি গল্পটি পছন্দ করে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন অন করে দাও। বাই বাই। রূপনগরের এক কোণে ছিল এক জাদুময় গ্রাম। সেখানে ছিল এক বিস্ময়কর সোনার গাছ। সেই গাছের ফল ছিল সোনার মতো ঝকঝকে, হীরা মুক্তা দিয়ে ভরা। এই গাছটি গ্রামের প্রতিটি মানুষকে সাহায্য করত। যখনই কেউ কোনো সমস্যায় পড়তো, তারা চলে আসতো সেই গাছের কাছে। আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু টাকা দিন গহনা বানানোর জন্য। দয়া করে সাহায্য করুন। নিশ্চয়ই বুড়িমা, আপনি অবশ্যই টাকা পাবেন। যতদিন এই গাছ আছে, আপনাদের কারোর কষ্ট হবে না। এই বলে সেই সোনার গাছ তাকে অনেক সোনা দিল, যাতে করে তিনি বড় করে মেয়ের বিয়ে দিতে পারেন। এভাবে একের পর এক মানুষ আসতো আর গাছ তাকে সাহায্য করত। এই গ্রামে থাকতো তিথি নামের এক এতিম মেয়ে। সে সবসময় গাছের চারপাশ পরিষ্কার করত, পানি দিত, কিন্তু কখনো কিছু চাইতো না। একদিন গাছ নিজেই বলল, তিথি, তুমি কত ভালো, বিনা স্বার্থে আমার সেবা করো, পানি দাও, পরিষ্কার করো, কিন্তু অন্যরা শুধু নিতে চায়, কেউ কিছু দেয় না। তিথি বলল, জাদুর গাছ, আমি তো আছি আপনাকে দেখভাল করার জন্য। আপনি ছাড়া তো আমার কেউ নেই, আমি সবকিছু আপনাকেই ভাবি। তিথি খাবার খেয়ে দ্রুত গাছের কাছে ফিরে আসতো। গাছও খুশি থাকতো তার সঙ্গে। এভাবে তারা হেসে খেলে দিন কাটাতো। একদিন গ্রামের বাইরে থেকে এলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।